আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য উইলিং রোভার। আজকে যে গাড়িটার ওনারশিপ এক্সপিরিয়েন্সটা নিব সেটা হচ্ছে টয়োটা করোলা AE100। আমার সাথে আছেন মাহমুদ ভাই, উনি একজন অর্থোপেডিক ডক্টর। ভাইয়ের সাথে আজকে জেনে নিব ভাইয়ের এক্সপিরিয়েন্সটা কেমন এই গাড়িটার সাথে। প্রথমে একটু ভাইয়ার কাছে জানতে চাবো যে পারচেজ ডিসিশনটার ব্যাপারে, যে ভাইয়া কিভাবে 100-এ এসে এন্ড আপ করলো। আমি যখন ছোট থেকে গাড়ি বুঝি তো ওই সময় থেকে আমার আসলে 100-এর প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। তো এরপরে যখন আমি গাড়ি কেনার সিদ্ধান্ত নিই, বাজেট একটা ইস্যু। মানে ধরেন আপনার বাজেটটা কিরকম ছিল? যদি আমার বাজেট ছিল অ্যাপ্রক্সিমেট 3.5 to 4 লাখ। এই প্রাইস রেঞ্জের মধ্যে আমার বাজেট ছিল। তো আমি চাইলেও এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি একটা 110 বা 111 আমি পাবো না, এবং যে কন্ডিশনে আমি 110 বা 111 পাবো তার পেছনে আমার অনেক ইনভেস্ট করতে হতো। সো আমি আমার বাজেট রেঞ্জের মধ্যে এই জন্যই আমি 100টাই প্রেফার করি। তো ভাই কেমনি কোনো ব্রোকার থেকে গাড়িটা নিয়েছেন? না, আমি একদম মানে পার্সোনাল মানে ইউজার থেকে আমি গাড়ি নিয়েছি সরাসরি। এটা তো অনেক টাফ, মানে এখন ঢাকা সিটিতে এভাবে ইউজারের থেকে গাড়ি নেওয়া ইটস ভেরি মানে টাফ। হ্যাঁ, আমি আসলে অনেক গাড়ি দেখেছি। দেখতে দেখতে ফরচুনেটলি একজন মার্কেট প্লেস থেকে একজন ওনারের সাথে আমার কথা হয়। ওনার কথাবার্তা আমার খুব ভালো লাগে। তো এরপরে যেদিন আমি গাড়ি দেখতে যাই, আমি ডিউটি শেষ করে আমি গাড়ি দেখতে গিয়েছিলাম। তো এরপরে আমি ওনার সাথে অলমোস্ট 3.5 to 4 আওয়ার্সের মতো হচ্ছে আমি স্পেন্ড করি, গাড়িটা দেখি, ওভারঅল সব কিছু সম্পর্কে আমি আইডিয়া নিই। এবং আইডিয়া নেওয়ার পরে আমার কাছে মনে হয় যে আমি ওভারঅল যে কয়টা গাড়ি আমি দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমার এই গাড়িটাই। তো এরপরে আমি আসলে ওনার সাথে বায়নাও আমি করি নাই। আমি বাসায় যেয়ে ওনার সাথে কথা বলে প্রাইস ফিক্স করার পর আমি সেদিনই গাড়ি নিয়ে চলে এসেছি। এমনি আপনি যখন গাড়িটা দেখতে গেলেন, আপনার প্রথম জিনিস কি পছন্দ হয়েছিল গাড়িটার? আমার প্রথম পছন্দ হয়েছে গাড়ির কালার, এবং আমি যখন ইঞ্জিনটা দেখি, ইঞ্জিনটা টয়োটা টিআই ক্যারিনার লাস্ট জেনের ইঞ্জিনটা ইনস্টল করা। তো এই কালারটা আমার কাছে একটু আনকমন লেগেছে, এবং কালারটা, এবং তার সাথে আরও একটা ইস্যু যেটা আমার ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন, স্টিয়ারিং র্যাক এগুলো লাস্ট 6 to 7 মান্থস আগে রিপ্লেস করা। তো আমি যখন এই জিনিসগুলো দেখি, আমি তখন একটা জিনিস আমি অ্যাসিওরেন্স পাই যে নেক্সট 1 থেকে 2 বছরের মধ্যে আমার মেজর কোনো কাজ করতে হবে না। তবে হ্যাঁ, কিছু কাজ থাকবেই। আমার বড় অ্যাসিওরেন্স। আমাদের সবচেয়ে টেনশন থাকে এটা কি? হ্যাঁ, এবার যদি আমি একটু গাড়িটার লুকসের কথা বলি, এটা 30 বছর পুরানো একটা মডেল। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আমার বয়স এবং গাড়ির বয়স সেম। আরে নাইস। 92 মডেল। আচ্ছা। তো আমি আসলে এখন আমার এই প্রাইস রেঞ্জে, আমি যে প্রাইস রেঞ্জে আমি গাড়ি দেখছি, সে প্রাইস রেঞ্জে আমি একটা 100% পারফেক্ট গাড়ি আমি কখনোই পাবো না। আপনার ওপিনিয়ন যদি আমি নিতে চাই ভাই, যে ধরেন 30 ইয়ার্স পুরানো একটা গাড়ি আপনি নিচ্ছেন, লুকসের ব্যাপারে সবাই চিন্তা করে যে বাসায় দেখলে কি বলবে বা এরকম কোনো কিছু, এই 100-এর লুকস আপনার কি রকম মনে হয়? অ্যাজ এ স্টক 100 ইজ এ ভেরি বিউটিফুল কার, তাই না ভাই? আমারও কিন্তু খুবই পছন্দ। আর পিছের ওই যে সোলো একটা লাইট থাকে, আর 100 যে মড করলে এত সুন্দর লাগে, মানে সব দিক দিয়ে খুব সুন্দর মতো মড করা যায়। তবে ইচ্ছা আছে আমার এই গাড়িটা আমি স্টক কন্ডিশনেই রাখবো। আমি যাই আমার আফটার মার্কেট যা যা লাগানো আছে আমি হয়তো চেঞ্জ করে আমি আস্তে আস্তে স্টেপ ওয়াইজ আমি গাড়িটাকে একদম বোন স্টক কন্ডিশনে আমি নিয়ে আসবো। আচ্ছা ভাই, এবার যদি আমরা একটু গাড়ির ইন্টেরিয়রের দিকে যাই, হ্যাঁ, আপনার ইন্টেরিয়রটা কেমন মনে হয়? ইন্টেরিয়রটা আমি সুপার ফ্রেশ বলবো না, বাট অ্যাজ এ ডেইলি ড্রিভেন হিসেবে আমার প্রাইস রেঞ্জের মধ্যে অ্যাকসেপ্টেবল। আর ধরেন মানে এমনি ওভারঅল ডিজাইনটা ইন্টেরিয়রে আপনার কি বসে মনে হয় যে অনেক পুরানো একটা গাড়িতে বসছি? না, এটা আমার কাছে কখনোই মনে হয় না। এবং আমার গাড়িটা নেওয়া হচ্ছে আমার ফ্যামিলির জন্য। তো আমি যখন আমার ফ্যামিলি মেম্বার বলতে আছে আমার মা, আমার বোন, এদের যখন আমি গাড়িটা দেখাই এবং এরা যখন গাড়িটা চড়ে, তারা খুবই কমফোর্টেবলি গাড়িটাতে রাইড করেছে, এবং স্পেস এনাফ। ভাই আপনি তো তাহমিদ ভাইয়ের 111-এ উঠছেন, হ্যাঁ, আপনার কি মনে হয় 111 থেকে এটার স্পেস বেশি? খুবই মাইনর। আচ্ছা। মানে এইটা থেকে যখন 111-এর দিকে গেছে, তখন টয়োটা একটা রিসেশন ফেস করতেছিল তখন জাপান, এই জন্য তখন ওরা চিন্তাই করছে যে আরেকটু অ্যাফোর্ডেবল বানাবো করোলা সিরিজটাকে ওভাবে। কারণ এখান থেকে 90-100 কিন্তু মানে একদমই যে অ্যাফোর্ডেবল কাস্টমারদের জন্যই বা অ্যাফোর্ডেবল অডিয়েন্সের জন্যই এরকম কিন্তু না, একটু লাক্সারিয়াসও আছে। হ্যাঁ, এবং আমি আরও হচ্ছে এই গাড়িটা নেওয়ার পেছনে আরেকটা রিজন হচ্ছে, এই গাড়িটা হচ্ছে টয়োটা 100 এসি লিমিটেড, রাইট, এবং অরিজিনাল এসি লিমিটেড, নট মানে ব্যাংকে টাকা রাখার মতো একটা গাড়ি।
মানে আপনি যখন এই যে টাকা ইনভেস্ট, আপনি কি একটু ভাইয়া যদি মাইন্ড না করেন কত দিয়ে গাড়িটা নিয়েছেন? আমি গাড়িটা নিয়েছি 4 লাখ দিয়ে। আপনার খুবই ভালো একটা পারচেজ হয়েছে ভাইয়া, আমি এটা বলবোই। আর ধরেন এই 4 লাখ টাকা আপনি যদি রিসেলের কথা আমরা চিন্তা করি, 100 এর রিসেলটা কিরকম, আপনার রিসার্চ কেমন বল? 100 এর রিসেল ভ্যালু যদি আমি কম্পেয়ার করি 110 বা 11 এর সাথে একটু স্লো। আচ্ছা, আমি এটা বলবো বিকজ অফ মডেল, এবং অনেকে আসলে যারা 100 বোঝে তারা আসলে 100টা প্রপার ভ্যালুয়েশন দিয়ে নেবে, কিন্তু অনেকেই আসলে চিন্তা করে যে হচ্ছে আমি 4 লাখ টাকা দিয়ে 100 না নিয়ে আমি আর একটু বাজেট বাড়াই, আমি 110 বা 111 আমি শিফট করি। ভাইয়া এই বাজেটটা যাদের থাকে বা 100 যারা খুঁজে, তারা দেখা যায় ইউজুয়ালি তাদের লাইফের ফার্স্ট কার হয়, ঠিক আছে, একদম প্রথম ধরেন তারা এই গাড়িটা নিতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি মনে হয় যে এটা কি অনলি ভেহিকল হইতে পারে, নাকি আপনার বাসায় একটা বাইক বা অল্টারনেটিভ একটা ভেহিকল থাকতে হবে, এটা শুধু উইকেন্ড কার হিসেবে ইউজ করতে? না, আপনি যদি চান যে এটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন, ইউজ করা পসিবল, তবে হ্যাঁ এটুকু আপনার একটু মাথায় রাখতে হবে যে আপনি একটা 30 ইয়ার্স ওল্ড পুরোনো কার আপনি কিনেছেন, এবং কেনার পর আপনার এই গাড়িটাতে কিছু কাজ আপনার থাকবেই। তবে আমি পার্সোনালি সাজেস্ট করব যে মার্কেটে এখন অনেক প্রাইস রেঞ্জে আপনি টয়োটা 100 পাবেন। আপনি 2 লাখ টাকা থেকে শুরু করেও আপনি 100 পাবেন, 2 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আপনি 100 পাবেন। সো আপনি যখনই মানি একটু বেশি স্পেন্ড করবেন, আপনি ডেফিনেটলি সেই গাড়ির কোয়ালিটির উপরেই আপনি মানিটা স্পেন্ড করতেছেন। আমি 3 লাখ টাকাও 100 পেয়েছি, কিন্তু ওই 100টা আমার কাছে চালানোর পর আমার লিটারালি মনে হয়েছে যে এটা আমি কি দেখতে আসলাম। যদি আপনারা চিন্তা করেন যে আপনারা কম বাজেটের মধ্যে নিয়ে গাড়িতে কাজ করায়, তারপরে আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে আপনার মতন কাজ করায় নিয়ে আপনি চালাবেন, এটাও করতে পারেন। তবে আমি পার্সোনালি প্রেফার করব যে চেষ্টা করবেন কেনার সময় একটু ফ্রেশ কন্ডিশন দেখে গাড়িটা কেনার, কারণ একটু ফ্রেশ কন্ডিশনে গাড়িটা থাকলে আপনি এটার পিছনে যদি ইনভেস্টও করেন ওটা আপনার বর্দি হবে। এমনও আমি অনেক ইউজার দেখেছি খুবই বাজে কন্ডিশনের গাড়ি কিনেছে, এবং তারা এক্সপেক্ট করেছে যে তারা গাড়িটার পেছনে টাকা ঢেলে গাড়িটাকে 100% ফ্রেশ কন্ডিশন করতে পারে, বাট আলটিমেটলি সেটা করতে পারেনি। কিছু জিনিস বাই ডিফল্ট যদি প্রবলেম থেকে থাকে সেই জিনিসটা আপনি কখনো চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন না। যেমন তো এটা স্পেয়ারসের দাম বেড়েই যাচ্ছে। যেমন আমি যখন আমার প্রিভিয়াস ওনার থেকে গাড়িটা নিই, উনি আমাকে বলেছে যে উনি লাস্ট 6 মান্থস আগে উনি ইঞ্জিন, গিয়ার বক্স, এভরিথিং উনি রিপ্লেস করেছে, এবং দ্যাট কস্টেড হিম অ্যারাউন্ড 70 to 80K। আপনি এখন আফটার জুলাই আপনি যদি এখন এই ইএফআই ইঞ্জিন অ্যান্ড গিয়ার বক্স আপনি যদি রিকন্ডিশন খুঁজতে চান, 1,80,000 টাকা পড়বে শুধু ইঞ্জিন অ্যান্ড গিয়ার বক্সেরই প্রাইস। হ্যাঁ, ইএফআই ইঞ্জিনে সুবিধাও আছে, অসুবিধাও আছে। ইএফআই ইঞ্জিনে আপনি যখন ড্রাইভ করবেন, যদি আপনি নিজে ড্রাইভার হন, আপনি যদি নিজে ড্রাইভ করেন, তখন ইএফআই গাড়ির একটা মজা হচ্ছে এটা থ্রটলে। ভিভিটিআই ইজ ডেফিনেটলি আ গুড ওয়ান, বাট ইএফআই এর একটা মজা অন্যরকম, থ্রিলটা অন্যরকম। এটা কি এখনের জন্য কখনো কি আপনার অনেক স্লো মনে হয়, আন্ডার পাওয়ার মনে হয়? কখনো ডেফিনেটলি না। আর কন্ট্রোল, আপনি তো হাইওয়ে গিয়েছেন। হ্যাঁ, আমি লাস্ট উইকে আমি ঢাকা টু ফরিদপুর আমি আপ ডাউন করেছি উইথ মাই ফ্যামিলি। তো আমার ফ্যামিলি কমফোর্টেবলি মুভ করতে পেরেছে, এবং আমার কাছেও মনে হয়নি যে গাড়িটা কখনোই আন্ডার পাওয়ার অর গাড়িটা কম্পেয়ার টু আদার কারস অন দ্য রোড এটা একটা ওল্ড কার, এটা আমার কখনোই ফিল হয় নাই। আর এটা তো যে কন্ট্রোলটা, মানে আরো যদি ইঞ্জিনটাকে পাওয়ার দেওয়া হয় এটা তো কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, ফর শিওর। আচ্ছা, আর নেক্সট আমরা একটু আসবো ভাই ফুয়েল কনজাম্পশনের দিকে। যে ফুয়েল কনজাম্পশন, এই ইএফআই ইঞ্জিনে ফুয়েল কনজাম্পশন একটু বেশি। আপনার অ্যাপ্রক্সিমেট সিটিতে আপনি 6 থেকে 7 করে আপনি এভারেজে মাইলেজ পাবেন। এটা অনেক ভিভিটিআই ইঞ্জিনেও আপনার এই রকম অ্যাপ্রক্সিমেট মাইলেজ পাওয়া যায়। প্রিমিয়ারটা এরকমই, মানে 2003-4 এর যে প্রিমিয়ার বা এলিয়ন ওরাও কিন্তু এরকমই। হ্যাঁ, 6 to 7। আপনি এখন কি রকম পাচ্ছেন ভাই হাইওয়েতে বা ইয়েতে? আমার একটু মাইলেজটা বেশি দিচ্ছে, আমার কিছু কাজ আছে টুকটাক। তারপরও আমি তেলে অ্যাপ্রক্সিমেট 7 করে আমি মাইলেজ পাচ্ছি উইথ এসি জ্যামের মধ্যে। 7 তো আমি সবসময় পাই না, আমি এভারেজ আমি ধরে রাখি যে আমি 6 to 7 কিলো আমি মাইলেজ পাই তেলে। আর এলপিজিতে আমার ট্রেডিশনাল এলপিজিতে আমি এখন অ্যাপ্রক্সিমেট 4 থেকে 5 কিলো করে হচ্ছে আমি পাচ্ছি,
আমার এলপিজিটা একটু টিউনিং দরকার, টিউনিংটা করা হলে আমি সেখানে হয়তো আরো 1 কিলো করে চলে আমি বেশি মাইলেজ পেতে পারি। আচ্ছা আচ্ছা। আর আপনি বলছেন যে ভাই আপনি যখন গাড়িটা কিনতে গেছেন এলপিজি করা আগে থেকে, এই জন্য আপনি আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, কারণ ব্যাপার কি আমি নিজে ড্রাইভ করব না, আমার ড্রাইভার নাই, তো আমার আসলে ওই সিএনজি লাইনে দাঁড়ায় থাকা হচ্ছে আমার পোষাবে না। আর ভাই এমনি সবাই বলে যে এলপিজি তে অনেক কম মাইলেজ দেয় তেলের থেকে, এটা কি? না 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 না, যেমন আপনি কম্পেয়ার করেন, আমি তেলে পাচ্ছি 6 থেকে 7, আর এলপিজিতে আমি পাচ্ছি 4 থেকে 5, আমার খুব বেশি কিন্তু ডিফারেন্স হয় না। যদি আমার সিকোয়েন্সিয়াল এলপিজি হতো, আমার তেলের থেকে জাস্ট 1 কিলো করে মাইলেজ আমার কম থাকতো এলপিজিতে। আর ভাইয়া এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই ভালো, খুবই ভালো। আপনি তো পরিচয় করে নিয়েছেন মনে হয়? না, আমি হচ্ছে প্রিভিয়াস ওনার যেভাবে আমাকে দিয়েছিলেন আমি সেভাবেই রেখেছি, কারণ আমার দেখা যায় যে অনেক সময় অনেক ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়, সো আমার যেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোনো ইস্যু না হয়, আমি এই জন্য আর গাড়িটা আমি আর নিচু করিনি এখন পর্যন্ত। বাট আমাকে অনেকেই সাজেস্ট করতেছেন যে গাড়িটা একটু নিচু করার জন্য লোয়ারিং স্প্রিং দিয়ে, বাট আমি এখনো করতেছি না, জাস্ট বিকজ আমার গাড়িটা একটা ফ্যামিলি কার না। আর ফাংশন তো মানে আপনার ফাংশনটা তো ঠিকভাবে করা, আপনি যদি নিচু করে লুকসের জন্য পরে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবো না। রাইট। আচ্ছা, আর এছাড়া ভাইয়া আপনি বলেন যে আপনার ফেভারিট পার্ট কি এই গাড়িটার? এই যে আপনি গাড়িটা কিনলেন, আপনার কাছে কেমন মনে হয়, মানে আপনি ইন্টেরিয়র বসে চলে বা কোন জিনিসটা সবচেয়ে পছন্দ হয়েছে? আমার আসলে একটা সিঙ্গেল জিনিস আমি আসলে কোনোটা বলতে পারবো না, আমার ওভারঅল টোটাল ইউনিটটা হচ্ছে আমার ফেভারিট। আচ্ছা আচ্ছা। আমার কখনো এলপিজিতে অনেকে বলে যে এলপিজিতে নকিং করে বা ইস্যু হয়, আমি স্টিল নাও এখন পর্যন্ত এলপিজিতে কোনো ধরনের নকিং বা কোনো ইস্যু আমি পাইনি। অলমোস্ট তেলের মতনই আমি পারফরমেন্স পাচ্ছি। আমার কাছে যখন আমি এলপিজিতে চালাই তখন যতটুকু আমার ল্যাগ থাকে বা সিএনজিতে চালালে সবাই একটা জিনিস কমপ্লেন করে যে সিএনজিতে গাড়িটা আসলে অনেক ভারী হয়ে যায়, আমি এই জিনিসটা হচ্ছে কখনো আমি ফেস করিনি। আমি হাইওয়েতে যখন আমি চলেছি আমি পুরোটা টাইমে আমি এলপিজিতে রান করেছি, তো আমার কাছে মনে হয় না যে গাড়িটা আমার একটু ভারী বা এরকম। আগে মানুষের থেকে শুনে আসছেন ওই ভয়টা আপনি যখন কিনছেন তখন আর ওটা ছিল না। এবং সবাই আমাকে যেটা বলেছিল যে এই গাড়ি নেওয়ার পরে আমার প্রথম ধাক্কাতেই অলমোস্ট 50-60 হাজার টাকার মতো আমার একটা কাজ থাকবে, আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত এরকম কোনো কিছু পাইনি। আচ্ছা আচ্ছা। আমি কেনার পরে যতটুকুই আমি কাজ করিয়েছি সব টুকটাক আমার নিজের পার্সোনালাইজড কিছু মডিফিকেশন বলতে জিনিসগুলো প্রবলেম ছিল আমি রিপেয়ারও করিনি, আমি জাস্ট রিপ্লেস করে নিয়েছি। ওকে 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 ভাইয়া, এরপর ছাড়া একটা জিনিস যেটা আপনার এই গাড়িটার ব্যাপারে পছন্দ না, মানে আপনি চিন্তা করছেন যে আমি যে এই যে টাকাটা খরচ করে নিলাম এই জিনিসটা আমি পাইলাম না বা এই জিনিসটা আমার পছন্দ হচ্ছে না 100 ব্যাপারে? যদি অপছন্দের ব্যাপারে বলি, রেঞ্জটা আমার অ্যাডজাস্ট করার পরে যখন আমার এসি দেওয়া হয়, এসিটা দিলে আমার আরপিএমটা হচ্ছে বিলো 8000-এর নিচে 800 এর নিচে চলে আসে আরপিএমটা, তখন আমার একটু ভাইব্রেট করছে, এই জিনিসটা হচ্ছে আমার পছন্দ না। আচ্ছা আচ্ছা। আমি আমার মেকারের সাথে কথা বলেছি, তো বলেছে জাস্ট টেবিলটা অ্যাডজাস্ট করে ক্লিন করে দিলে এই ড্রপের ইস্যুটা হচ্ছে সলভ হয়ে যাবে, এবং মাউন্টিংটা একটু উইক আছে, তো মাউন্টিংটা আমার জাস্ট চেঞ্জ করে নিলেই আমার হয়তো ভাইব্রেশনটা। যে ঝেড়ে কাজ করানোর জিনিস না না, আমি ঝেড়ে কাজ আমি এখন পর্যন্ত করি নাই, করেও লাভ হবে না, করি নাই। আর আমি যদি আশা করি যে আমার একটা 4 লাখ টাকার গাড়ি আমার একটা নিওভা এলিয়নের মতো আমার 100% স্যাটিসফ্যাক্টরি একটা সার্ভিস দিবে, এটা আমার এক্সপেক্ট করা। কিন্তু যেরকম মানুষ ভয় দেখায় আবার ওইরকমও না। না, ওইরকমও না। আচ্ছা, যেমন আমার আসলে যে জিনিসটা আমার প্রেফারেন্স ছিল যে আমার গাড়িটা চলবে ভালো, রান করবে ভালো, আমার এসি পারফরমেন্সটা ভালো থাকবে, এই জিনিসগুলো আমি আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি এটার জন্য। আর এছাড়া ভাইয়া যদি এখন কেউ 5 লাখ টাকা বাজেট 100 কিনতে চায় বা যে কোনো গাড়ি কিনতে চায় যে 5 লাখ টাকা 6 লাখ টাকা বাজেটে আমি একটা গাড়ি কিনবো, আমার ফার্স্ট কার, আপনি কোন গাড়িটা কেনার জন্য সাজেস্ট করবেন? আমি যদি এটা ডিপেন্ডস আপনার বাজেটটা কিরকম। আপনার বাজেট যদি 4.5 লাখের মধ্যে হয়ে থাকে ডেফিনেটলি আপনি একটা 100 এর দিকে আপনি যেতে পারেন। আপনি যখন বাজেটটা 5 লাখ ক্রস করে ফেলবেন আপনি তখন একটা 110 এর দিকে যেতে পারেন। আর যদি আপনার বাজেটটা থাকে অ্যাপ্রক্সিমেট 6 to 6.5 লাখ আপনি তখন একটা 111 ক্রিস্টাল অথবা আপনি একটু টিআই ক্যারিনার দিকেও যেতে পারেন। কেউ যদি 7 লাখ টাকা বাজেট নিয়ে বলে আমি একটা 100 কিনে ওটাকে সুন্দর করে আস্তে আস্তে হ্যাঁ পসিবল। এবং আপনি যদি আপনার কাছে যদি 7 লাখ টাকা থাকে এবং আপনার যদি চয়েস যদি টয়োটা 100 হয়ে থাকে আমি বলবো ডেফিনেটলি গো ফর ইট। এবং আপনি যদি এই গাড়িটার পিছনে
2.5 to 3 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, দ্যাট উইল বি হিউজ। 101 এর মতো একদম পুরো সেটআপটা। ইয়েস, আপনি ওটা করতে পারবেন তখন। হ্যাঁ, এখন অনেকেই দেখা যায় যে চিন্তা করে যে 100 যে কিনবো এটা কতদিনই বা আমি রাখতে পারবো, স্পেয়ারস এর দাম তো দিন দিন বেড়েই যাচ্ছে। আপনি যেটা বললেন যে 70K এর ইঞ্জিন ছিল, গিয়ার বক্স ছিল, ওটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। মানে এই যে স্পেয়ারস আমরা চেঞ্জ করতেছি, এটা চেঞ্জ করে কি আমরা ভালো সার্ভিস পাচ্ছি কিনা, স্পেয়ারস এর কোয়ালিটি গুলো কি রকম? স্পেয়ারস এর কোয়ালিটি এখন আপনি যদি মার্কেট প্লেসে হিসাব করেন, মার্কেট প্লেসে হিসাব করলে আপনি এখন আসলে বেশিরভাগই আপনি যা স্পেয়ার পাবেন, অনেকে রিকন্ডিশন বলে পাবলিক ইউজ পার্টসও সেল করে, ভালো খারাপ সব জায়গাতেই আছে। তবে হ্যাঁ, আপনি যদি একটা রিলায়েবল সোর্স, আপনি কোনো কিছুই আপনি আসলে প্রথমবারই পারফেকশন পাবেন না। আপনি যখন একটা মানে গাড়ি যখন আপনি কিনবেন, আপনি গাড়িটার সাথে ইউজ টু হইতেও আপনার সময় লাগবে 1 মাস, আপনি যদি রেগুলার ড্রাইভ করেন। এরপরে আপনি যখন নিজে গাড়িটা ড্রাইভ করবেন, তখন আপনি নিজে আসলে অনেক কিছু অ্যানালাইসিস করতে পারবেন যে আপনার আসলে গাড়িটা প্রবলেম কোথায় হচ্ছে, আপনি কোন জায়গাতে ইস্যু ফেস করতেছেন, কোন জায়গাটাতে আপনার একটু ইমপ্রোভাইজেশনের সুযোগ আছে, এই জিনিসগুলো আপনি আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারবেন। এবং আপনি যখন এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারবেন, আপনি আসলে তখন মার্কেটে ঘুরে, তারপর বিভিন্ন জায়গায় আপনি সবচেয়ে ভালো আপনার কাছে গাইড হচ্ছে ইউটিউব। আপনি যদি যে কোনো প্রবলেমের জন্য ইউটিউবে, তাই না, আমাকে বলবেন ডেফিনেটলি। না ভাই, মানে রিলায়েবল সোর্সেস কিন্তু দরকার, যে মানে এক জায়গা থেকে স্পেয়ারস আনা, যে মানে না ওরা যেমন ধোলাই খালে আপনার ভালো দোকানদারও আছে। আপনার কি এর মধ্যে লিংক আপ ভালো হয়ে গেছে? এর মধ্যে লিংক আপ ভালো বলতে আমি এখন পর্যন্ত খুব বেশি সোর্সিং আমি করি নাই। আমি জাস্ট একটা দোকান থেকেই, কেউ যদি এই ভিডিও দেখে পরে বলে যে ভাই আমার এই জিনিসটা সোর্স করতে পারতেছেন, আমি আপনাকে যদি নক দেই, আপনি কি? আমি নিজেও ব্যস্ত থাকি, তবে আমি চেষ্টা করব হেল্প করার, আমার ব্যস্ততার মধ্যে যতটুকু সম্ভব হয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই, এটাই অনেক কিছু। আর ভাইয়া ধরেন যে কেউ যদি একটা 100 কিনতে যায়, তখন তার কি দুই একটা জিনিস একটু দেখে কেনা ভালো? সবচেয়ে ভালো হয় আপনি যদি একজন মেকানিকের সাথে করে নিয়ে যান, এটা হচ্ছে ফার্স্ট। কিন্তু ভাই মেকানিক গুলো ইউজুয়ালি কি হয় যে দেখা যায় একটু চোখ টিপ দিলে বুঝে যে না কিছু টাকা পয়সা আসবে, আমি এটা কিনে, আর ওর কাছেই তো মানুষ কাজটা করাবে। তো সেই ক্ষেত্রে ধরেন যে আপনি ধরেন, মানে আমি তো একটা সিনারিও বললাম যে আমি যেটা প্ল্যান করতেছি সেটা হচ্ছে যে গাড়িটা চালায় তার কোন একটা অ্যাসিস্ট্যান্স থাকা, যে ধরেন কেউ গাড়ি যেমন আমি যখন গাড়িটা কিনি, আমি আমার খুব ক্লোজ ফ্রেন্ড প্লাস ভাইকে নিয়ে ছেলেকে আমি গিয়েছিলাম, ও 111 চালায়। তো ওকে যখন আমি নিয়ে যাই, ও তখন ওভারঅল গাড়িটা দেখে, অ্যান্ড গাড়িটা যখন ও নিজে চালায়ও নি, ওনার যখন ড্রাইভ করছিলেন তখন উনি পাশে বসেছিলেন, উনি যখন ওভারঅল একটা রাফ ইন্সপেকশন শেষে উনি আমাকে বললেন যে হ্যাঁ আপনি এই গাড়িটা দেখতে পারেন, আপনি যে কয়েকটা গাড়ি দেখেছেন এর মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা আচ্ছা, তো না আপনার পারচেজটা আসলেও ভালো হয়েছে ভাই, কারণ এক হচ্ছে আপনি রিসেলও বেশি পাবেন, আর সেকেন্ড হচ্ছে গাড়িটা আপনি চালাও, যেরকম আমি আপনাকে দেখতেছি যে আপনি অনেক কেনার পরে তো ভালো ইউজ করলেন, মানে বাইক তো এখন খুবই কম বের করা হয়। বাইক আমার কম বের করা হয়, কারণ এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র আমি যখন হসপিটাল ডিউটি করি, একা যখন যাই, তখন আমি আসলে বাইকটা ইউজ করি। আর এখন আমার বোনকে নিয়ে আসা, আম্মাকে নিয়ে বের হওয়া, এগুলা সবকিছুর জন্যই আমি আসলে এখন গাড়িটা আমি বেশ ভালোই ড্রাইভ করছি। এবং আমি গাড়িটা কেনার পর ফ্যামিলি রিঅ্যাকশন, ফ্যামিলি প্রথমে মানে গাড়ি কিনতে আমাকে নিরুৎসাহিত করেছিল, বলে যে তোমার যে বাজেট ওই বাজেটে তুমি গাড়ি কিনবা, গাড়ি কেনার পরে তোমার গ্যারেজে দৌড়াইতে হবে, আজকে যেতে হবে, আবার 1 মাস পর যেতে হবে, আবার 2 মাস পর যেতে হবে। তো এটার জন্য আসলে আমার ফ্যামিলি প্রথমে আমাকে ডিসকারেজ করে, এবং তখন আমার ফ্যামিলি আমাকে সাজেস্ট করেছিল যে তুমি তোমার গাড়ি কেনার জন্য বাজেট যে টাকা আছে তার সাথে কিছু সময় নাও, আমরাও কিছু কন্ট্রিবিউট করে একটা ভালো গাড়ি নিই। তো আমি আসলে নিজেই আমি আসলে গাড়িটা কিনে আমি নিয়ে আসি বাসায়, এবং ফার্স্ট থিং আমার আম্মা যখন গাড়িটা দেখার পরে আমার আম্মারও গাড়িটা খুব পছন্দ হয়, এবং যখন চড়ে আমি যখন তাকে বাসায় নিয়ে আসি, একটু বলি আমি গাড়িটা যখন কিনি আমার আম্মা তখন হজে ছিলেন, এবং আমি ইচ্ছা ছিল যে আমার নিজের গাড়ি নিয়ে আমি আম্মাকে এয়ারপোর্টে ড্রপ করবো, এয়ারপোর্ট থেকে সি অফ করবো। তো পরে আমি যখন আম্মাকে নিয়ে আসতে যাই, আমি তখন গাড়ি নিয়ে যাই,
আম্মা তখন গাড়িটা দেখে খুবই খুশি হয় যে না গাড়িটা খুবই সুন্দর, মানে আউটলুকস। এরপরে যখন সে বসে এরপরে যখন সে বাসায় আসে, আমার বোনের বাসায় যায়, এখানে ওখানে যায়, সে খুবই কমফোর্টেবল গাড়িটাতে। এবং লাস্টলি আমি যখন তাকে নিয়ে ফরিদপুর থেকে ঘুরে এসেছি, ঘুরে আসার পরে তখন আমার আম্মার রিয়াকশন ছিল যে আমি এতদিন আমি যেভাবেই আমি গিয়েছি, আমি আমার এবারে জার্নিতে আমার কোনো ধরনের কষ্ট বা কোনো ধরনের কোনো প্রবলেম আমি ফেস করি নাই। তো আলটিমেটলি মাকে খুশিটা দেওয়া কিন্তু হ্যাঁ, এটাই একটা ছেলের জন্য আসলে অনেক বড় ব্যাপার। এবং আমার চাওয়াই ছিল এটা যে আমি একটা গাড়ি কিনবো, আমার ফ্যামিলি মেম্বাররা যদি স্যাটিসফাইড না হয় তাহলে আমার আসলে গাড়িটা কেনার পেছনে কোনো লজিক নাই। রাইট রাইট। তাহলে ভাই আপনি যে ডিসিশনটা না ওয়েট করে এখনই গাড়িটা নিলেন, আপনি এটা রিগ্রেট করেন না? না, আমি রিগ্রেট করি না। আপনি স্যাটিসফাইড? আমি স্যাটিসফাইড এই গাড়িটা নিয়ে। আলহামদুলিল্লাহ ভাই, এটাই সবচেয়ে বড় জিনিস। আর এই জিনিসটাই মানুষ জানতে চায় যে আমরা কি আসলে 5 লাখ 7 লাখ দিয়ে গাড়ি কিনবো নাকি একবারে ওয়েট করে একটু ভিভিটিআই এর দিকে যাব বা কোনো কিছু। এটা যার যার পার্সোনাল চয়েস। এখন এই গাড়িতেও যে অনেকে ভিভিটিআই সেটআপ করে, আপনি তো মনে হয় এটা খুব একটা এনকারেজ করেন না? না, আমি এটা ভিভিটিআই অনেক অল্টারেশন করা লাগে, সেটআপটা আমি এনকারেজ করি না। মানে আপনি অল্টারেশন করে ভিভিটিআইটা আপনি ইনস্টল করতে পারলেন, আপনি সবচেয়ে বড় হ্যাসেলে পড়বেন বিআরটিএ তে গিয়ে। আপনি যখন ফিটনেসটা আপডেট করাতে যাবেন, হ্যাঁ অনেকেই হয়তো বলবে যে দালাল দিয়ে করা যায়, কিন্তু একটা ব্যাপার কি, চেঞ্জটা আসলে নিচ থেকে আসতে হয়। আপনি যদি আপনার জায়গা থেকে চেঞ্জ না হন, দেশটা চেঞ্জ হবে না। রাইট। তো এখন আমাদের দেশ চেঞ্জ করার সবচেয়ে মানে পারফেক্ট টাইম। এই টাইমে যদি আমরা একটু সবাই আমাদের ছেঁচড়াগুলো বাদ দিয়ে দিই, আমরা কিভাবে রাস্তায় ড্রাইভ করব এটার ব্যাপারে একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি বানায় ফেলবো ইনশাআল্লাহ। আর এছাড়া ভাইয়া আপনি যখন ওই যে বিআরটি এর কথা বলছেন, তখন একটা জিনিস মাথায় আসলো যে পুলিশ কি পুরানো গাড়ি বেশি ধরে, এই জিনিসটা কি আপনি কখনো ফেস করছেন? আপনি তো একদম যেই জায়গায় আপনার হসপিটাল, আপনি তো একদম ঠিক এমন একটা হ্যাঁ আমি এই পর্যন্ত আমাকে 2 দিন সার্জেন্ট আটকাইছে। আমার পেপারস দেখছে, পেপারস দেখে ছেড়ে দিছে। ওকে, মানে কোনো হ্যাসেল মানে সেরকম কি করছে যে বোনাট খুলো বা এটা করো এটা করো? ওরাও কি একটু জানে না যে পুরানো গাড়িতে একটু প্রবলেম থাকবেই? হ্যাঁ, এটা ওরাও জানে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি এত সুন্দর করে আমাদেরকে রিভিউটা দিলেন। থ্যাংক ইউ ভাই, আপনাকেও থ্যাংক ইউ ভাইয়া। আর ভিউয়ার্স, আপনারা যদি এই রিভিউটা পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনার কাছে এই বাজেট থাকলে আপনি কোন গাড়ির দিকে যাবেন, বা আপনি কি একটু বেশি বাজেটে গাড়ি কিনবেন নাকি আপনি এই বাজেটে একটা কিনে ফেলতে চাবেন গাড়ি, যেন আমি ইউজ করতে থাকি, আমার ফার্স্ট গাড়িটা আমি এক্সপিরিয়েন্সটা নিতে থাকি, তারপরে আমি একটু সিনিয়র ওনার হয়ে গেলে তখন আমি একটা নতুন গাড়ি কিনবো বা অন্য কিছু। আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন কি করা যায়, কোনটা আপনার পছন্দ, কোনটা আপনার প্রেফারেন্স। আর আমার যদি কোনো মিস্টেক হয়ে থাকে সেটাও জানাবেন। আর আমরা আপনাদের যদি এই ধরনের মানে আপনার যদি একটা 100 অলরেডি থেকে থাকে, আপনি সেটাকে সেল করবেন, সেটাও আমাদেরকে কমেন্টে জানান। আর আপনি যদি খুঁজতে থাকেন যে আমি একটা 100 খুঁজতেছি, সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।